আসসালামু আলাইকুম। খুলনা সরকারি ব্রজুলক কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যাদের উদ্দেশ্যে ক্লাসটা তারা হলো সম্মান তৃতীয় বর্ষ। আজকে আমি পড়াবো আফ্রিকার ইতিহাস, উপনিবেশ কাল হতে, অধ্যায় 12, শিরোনাম দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পরে তোমাদের সাথে আমার দেখা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের অলরেডি আমি 11টা অধ্যায় পড়িয়েছি। আজকে একটা নতুন অধ্যায়, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ। এই যে বর্ণবাদ শব্দের উৎপত্তি, আজকে প্রথমে আলোচনা করব বর্ণবাদ শব্দের উৎপত্তি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদকে চিহ্নিত করা হয়েছে ওলন্দাজ একটা শব্দ, অ্যাপার্টহাইড। আমি লিখে দিয়েছি এই শব্দের মাধ্যমে। আবার এই অ্যাপার্টহাইড এটা ওলন্দাজ শব্দ। এখন আমি একটু আগে বলে নিই ওলন্দাজ কারা, কাদেরকে আমার ওলন্দাজ বলছি। নেদারল্যান্ডের যারা অধিবাসী, যাদের ভাষা ওলন্দাজ, সরকারি ভাষা কিন্তু ওলন্দাজ, ইউরোপের একটি দেশ। নেদারল্যান্ডের অধিবাসীদেরকে কিন্তু ওলন্দাজ বলা হয়, যাদেরকে আমরা ডাচ হিসাবে চিনি। আবার নেদারল্যান্ডের একটা অঙ্গরাজ্যের নাম ছিল বলা হয় হল্যান্ড। হল্যান্ডটা তোমরা জানো, নেদারল্যান্ড অর্থ হলো নিম্নভূমি, একসাথে সেজন্য এটার নাম হয়েছে নেদারল্যান্ড। আমি ভিতরে যাব না, আমি যেটা মূল কথায় আসি। আবার এই ওলন্দাজ শব্দ অ্যাপার্টহাইড, আবার এটা প্রথম প্রকাশ পায় একটা পত্রিকায়, যে পত্রিকাটার নাম ছিল দিয়ে বার্গার, বোর্ডে দেখা আছে। এই পত্রিকাটা একজন রাজনৈতিক ভাষ্যকারের মতে 1943 সালে 26শে মার্চ পত্রিকায় প্রকাশিত একটা প্রবন্ধে এই অ্যাপার্টহাইড শব্দটা প্রথম ব্যবহার করা হয়, কথা 1943 সালে। পরবর্তীতে আমরা দেখি দক্ষিণ আফ্রিকার একটি দল, ন্যাশনালিস্ট পার্টি, ওই দলের যিনি নেতা ছিলেন, ওই দলের প্রতিষ্ঠাতা ছিলেন উনি, তার নাম ছিল ডক্টর মেলন। আবার উনি দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্র সম্পর্কে এই পার্লামেন্টে বক্তব্য রাখেন। আবার ওইখানে কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা বলতে গিয়ে উনি অ্যাপার্টহাইড শব্দটা উল্লেখ করেন, কথাটি উল্লেখ করেন। আবার এই যার কথা বলেছি আমি ডক্টর মেলন, উনি ছিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী। ওনার সময়কাল ছিল খুব সত্য 1948 থেকে 54 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। আবার উনি ওই দলের ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। আবার তিনি বলেন যে বর্ণ বিদ্বেষ এবং অভিভাবকত্বের নীতিকে রক্ষা করতে পারলেই শ্বেতাঙ্গ বলা যায়, শ্বেতাঙ্গ জাতি বা শ্বেতাঙ্গ সমাজ এবং খ্রিস্টীয় সভ্যতা কি হবে, নিরাপত্তা সুনিশ্চিত হবে। আবার এখানে অ্যাপার্টহাইড অর্থ যেটা যেটা দাঁড়াচ্ছে, এখন আমরা দেখবো অ্যাপার্টহাইড অর্থটা কি। অ্যাপার্টহাইড আক্ষরিক অর্থ অ্যাপার্টনেস, মানে বলা যায় সেপারেটনেস, বা আরেকটু আমরা যদি বলি বাংলাদেশ অ্যাপার্টনেস মানে পৃথক বলা যায়, স্বতন্ত্র বলা যায়, বা আবার আবার বলতে বিচ্ছিন্ন বলা যায়। এইটার অর্থ মানে আলাদা বলা যায়। আবার সম্ভবত এই শব্দটা এটা প্রতিশব্দ ছিল না থাকে, এটি সরাসরি ওলন্দাজ শব্দ থেকে ইংরেজি ভাষায় প্রবেশ করে। এবং এখানে যে অ্যাপার্টহাইড বলতে কাদের কি বোঝাচ্ছে, যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায় ভিন্ন করে আলাদা করে রাখার যে ব্যবস্থা, এটাকে কিন্তু অ্যাপার্টহাইড বলছে। আবার এই অ্যাপার্টহাইড অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে, বিভাজন। এবং দক্ষিণ আফ্রিকাতে আমরা দেখি যে জাতিগত বলা যায় বিভাজন নীতিকে আলাদা করার জন্য বা পৃথকীকরণ করার জন্য অ্যাপার্টহাইড শব্দটা ব্যবহার করা হয়। এর অর্থ অন্যভাবে যদি বলে, এর অর্থ হলো শ্বেতকায় এবং অশ্বেতকায় যারা, তাদের মধ্যে সব রকমের পার্থক্য কি করা, বজায় রাখা।
সব ধরনের পার্থক্য বলতে কি বোঝাচ্ছে এখানে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্ম সমস্ত দিক থেকে পার্থক্য বজায় রাখে। স্থানীয় ভাষার যেটা বলা হয় আফ্রিকান বাস্কেট শব্দকে লিখেছি এখানে। বাস্কেট মানে বোঝাচ্ছে, স্থানীয় ভাষা বলা হচ্ছে হোয়াইট সুপ্রেমেসি, মানে ইংরেজিতে এটা বলা যে শ্বেতাঙ্গদের কি করা, কর্তৃত্ব, শ্বেতাঙ্গদের প্রাধান্য কাদের উপরে? কৃষ্ণাঙ্গদের উপরে। আবার রাজনৈতিকভাবে এই শব্দটি কে, তার আমরা কি দেখছি, রাজনৈতিকভাবে প্রথম ব্যবহার করেন ডক্টর মেলন। এবং তার অর্থ ছিল এমন কিছু যা যা শ্বেতাঙ্গ জাতি এবং খ্রিস্টীয় সভ্যতার কি বলা যায় নিরাপত্তা রক্ষা হবে। মানে কৃষ্ণাঙ্গদের সাথে আলাদা থাকলেই শ্বেতাঙ্গ এবং খ্রিস্টীয় যে সভ্যতা, খ্রিস্টীয় যে জাতি, শ্বেতাঙ্গ যে সমাজ, সেটা কি হবে, সুপ্রেমেসি রক্ষা হবে, ওনার বক্তব্য ছিল। তার মানে উনি বলা বাহুল্য বলতে পারে আমরা যে বর্ণবাদের উৎপত্তি এবং বিকাশের সাথে বলা হয় এই দুইটা এই শব্দটা কি ওতপ্রোতভাবে জড়িত। কোন শব্দতে? অ্যাপার্থাইড মানে বর্ণবাদ শব্দটা জড়িত। আবার পরবর্তীতে আমরা দেখি এই শব্দটা ব্যবহার করা হয় ব্যাপকভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই শব্দটা ব্যাপক আকারে ব্যবহার করা হয়। আবার এটা সূত্রতে আমরা দেখি তৎকালীন 1963 সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন দক্ষিণ আফ্রিকার, তার নাম ছিল হেনরিক ব্যারউড। উনি সংসদে একটা বক্তব্য দিতে গিয়ে জানুয়ারি মাসে উনি একটা বক্তব্য দেন। আবার এই বক্তৃতার প্রসঙ্গে তখন উনি বর্ণবাদের সংজ্ঞা দেন, মানে অ্যাপার্থাইড এর অর্থটা কি এটা উনি ক্লিয়ার করেন। সেখানে উনি বলেন শ্বেতাঙ্গমান কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক অধিকার ভিন্ন হবে, আলাদা হবে। এবং শ্বেতাঙ্গমান কৃষ্ণাঙ্গদের জগৎ কি হবে, আলাদা হবে। এখানে শ্বেতাঙ্গ বলতে সাদা, যাদের কালার বুঝাইছে, কৃষ্ণাঙ্গ বলতে যাদের গায়ের রং কালো, ওদেরকে কৃষ্ণাঙ্গ বলা হচ্ছে। এর মূল অর্থ দাঁড়াচ্ছে শ্বেতাঙ্গ সংস্কৃতির মাধ্যমে কৃষ্ণাঙ্গ সমাজ এবং সংস্কৃতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, যেটা আমি বলেছি বাস্কা যে শব্দটা। তার মানে আমরা বলছি বর্ণবাদ হলো এমন একটা নীতি যার অর্থ শ্বেতাঙ্গদের প্রাধান্য বজায় রাখতে হবে। আবার হেনরিক ব্যারউড যে বক্তব্য দেন তার দুইটা অর্থ, তার একটা হলো দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ এবং এবং কৃষ্ণাঙ্গদের পৃথক ব্যবস্থা। আরেকটা অর্থ দাঁড়াচ্ছে মানে শ্বেতাঙ্গদের কি বলা যায় প্রাধান্য প্রতিষ্ঠা, কাদের উপরে? কৃষ্ণাঙ্গদের উপরে। সুতরাং কথা ওই দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এবং 1948 সালে দেখা যায় নির্বাচন যখন হয় দক্ষিণ আফ্রিকায়, পার্লামেন্টের নির্বাচন, তখন এই বর্ণবাদটাকে বিশেষ রাজনৈতিক দলের স্লোগান হিসেবে ব্যবহার হয়। এই দলটা কোনটা ছিল? ন্যাশনালিস্ট পার্টি, যেটা প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মেলন। ওই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সম্ভবত 1915 সালে এই রাজনৈতিক দলটা কি হয়, প্রতিষ্ঠিত হয়। আবার ওই পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মেলন, যিনি প্রথম উনি এই শব্দটা কি করেন, পরবর্তীতে ব্যবহার করেন একজন রাজনীতিবিদ হিসাবে। এবং এই যদি আমরা হেনরিক ব্যারউডের ব্যারউডের যদি বক্তব্যটা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখতে পাই এখানে তিনটা অর্থ দাঁড়াচ্ছে। একটা হলো ভৌগোলিক, আরেকটা রাজনৈতিক, আরেকটা হলো সামাজিক। মানে তিন দিক থেকে বিভাজন। কাদের সাথে বিভাজন? শ্বেতাঙ্গদের সাথে কৃষ্ণাঙ্গদের বিভাজন করতে হবে। আবার এই বিভাজন করতে গিয়ে এই বিভাজন করতে গিয়ে আমরা দেখি যে বিশেষ করে যখন বলা যে ভৌগোলিক যে বিভাজনটা, এটা কিরকম ছিল, এই কৃষ্ণাঙ্গদের পরবর্তীতে আইনের মাধ্যমে বলা হয়, আইনের মাধ্যমে তাদের ভূখণ্ড, তাদের আবাসস্থল কি করে সংরক্ষিত করে দেয়, আলাদা করে দেয়। তারা ওই নির্ধারিত একটা জায়গায় ওরা বসবাস করবে। ওইখান থেকে ওরা কিন্তু চাকরি বলো বা কোনো জায়গায় কাজ করতে যাওয়া, লেবার যেটাকে বলে শ্রম দেওয়া, ওইখান থেকে করবে নির্ধারিত একটা জায়গায়। বিশেষ করে আফ্রিকা, তৎকালীন আফ্রিকার পূর্বে এবং উত্তর পূর্বে সাধারণ একটা এলাকা নির্ধারণ করে দেয়, যেখানে কৃষ্ণাঙ্গরা কি করবে, অবস্থান করবে। এবং 1948 সালের পরে শ্বেতাঙ্গ সরকার শহর থেকে দূরে ছোট ছোট উপশহর গড়ে তোলে, যেটাকে বলাতে বান্তুস্থান
বান্টু কি ছিল? বান্টু যারা আফ্রিকার আদি অধিবাসী, তাদের ভাষা ছিল, তাদেরকে বলা হতো বান্টু। সেজন্য এই জায়গাগুলিকে, তাদের কৃষ্ণাঙ্গদের আবাসগুলিকে বলা হতো বান্টুস্তান। এবং এরকম আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় 10টি বান্টুস্তান গড়ে তোলে। এবং এখানে আমরা বলতে পারি বান্টুস্তানকে কি বলতে, ব্ল্যাক হোমল্যান্ড। অশতকায় বলতে কিন্তু এখানে এশিয়ান পিপলও ছিল, সেটা না, কিন্তু এখানে ব্ল্যাক মানে কি, যারা কালো, কৃষ্ণাঙ্গ বোঝাচ্ছে। আবার এখানে দেখা যায় এই যে আবাসস্থলগুলি দেওয়া হয়, সেই জমিগুলি ছিল কি অনুর্বর, শিল্প কারখানা ছিল না এখানে, তাদের মানে কি ছিল না, কোনো সুযোগ, রাস্তাঘাট, মানে বাজারঘাট, কোনো কিছুই ছিল না ওই জায়গায়। এই ধরনের জায়গায় তাদেরকে কিন্তু দেওয়া হয় ভৌগোলিকভাবে অনুর্বর, মানে তারপর শহর থেকে অনেক দূরে। আরেকটা কি বলেছে, সামাজিক ক্ষেত্রে বিভাজন বলছে, শহর থেকে তার কি শ্বেতাঙ্গদের কাছ থেকে অনেক দূরে থাকতে হবে সামাজিকভাবে, তারা শ্বেতাঙ্গদের সাথে মিশতে পারবে না। তার মানে কি, যে শ্বেতাঙ্গরা যে বাসে, ট্রেনে, তারপরে বলা যায় যে বিনোদন পার্ক, এখানে কিন্তু শ্বেতাঙ্গরা যেগুলি ব্যবহার করবে সেগুলি কৃষ্ণাঙ্গরা ব্যবহার করতে পারতো না। এগুলি কোনো সুযোগ সুবিধা ছিল না। তারপরে ছিল রাজনৈতিক, তোমরা জানো রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা ছিল না, কারণ পার্লামেন্টে কৃষ্ণাঙ্গদের কোনো ভোটাধিকার ছিল না। আবার এখানে একটু বলে রাখা ভালো, এই যে আফ্রিকান যে আমি শব্দটা বলেছি, আবার এখানে আমি কয়েকটা শব্দ লিখছি। আফ্রিকান কাদেরকে বানাতো? এখানে আফ্রিকান আমরা যাদেরকে বলছি আজকের যে আফ্রিকান, সেটা না, বানানটা দেখো আলাদা, AFRIKANN, আফ্রিকান। এখানে বলা হচ্ছে যারা প্রথমে দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত ওলন্দাজরা যখন এখানে বসতি স্থাপন করে, পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে ওলন্দাজদের সাথে জার্মান, ফরাসি, মানে ফ্রান্সের যারা শ্বেতাঙ্গ, তাদের সংস্কৃতি একটা মিশ্রণ হয় এবং তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে, নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। ওরা কিন্তু শ্বেতাঙ্গ ছিল। আবার তারা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হচ্ছে আফ্রিকান। আবার সেজন্য তাদেরকে কি বলতো, আফ্রিকান। মানে ওরা কিন্তু শ্বেতাঙ্গ সমাজ, ওরা কিন্তু আফ্রিকার যারা কৃষ্ণাঙ্গ তারা কিন্তু না, সংস্কৃতি একটা মিশ্রণ করে তাদেরকে বলা হতো আফ্রিকান। আবার এই যে দুইজন প্রধানমন্ত্রীর কথা বললাম, একজন ডক্টর মেলান আর একজন হেনরি ব্যারউড, ওরা দুইজনই কিন্তু এই আফ্রিকান ছিল। আবার এখানে আমরা দেখি আরেকটা শব্দ বলেছে বুয়ার। এই বুয়ার কারা ছিল? বুয়ার ছিল স্থানীয় ভাষায়, স্থানীয় ভাষায় বলা হতো কৃষক যারা ছিল তাদেরকে বলা হতো বুয়ার। কারণ ওলন্দাজরা যখন দক্ষিণ আফ্রিকায় গমন করে, বসতি স্থাপন করে, তোমরা জানো যে কেপ অফ গুড হোপ, উত্তম আশা, অন্তরীপ, ওইখানে যখন কেপ কলোনি যেটা বানাচ্ছে, কেন বসতি স্থাপন করে, তারা প্রথমে কিন্তু কৃষিকার্যে জড়িয়ে পড়ে। এবং তারা কিন্তু গবাদি পশু খামার গড়ে তোলে, আবার বিভিন্ন কৃষিকাজ গড়ে তোলে। এটা কিসের জন্য দরকার ছিল? এটা দরকার ছিল যারা অভিযাত্রী ছিল, যারা নাবিক ছিল, তাদের জন্য টাটকা ফলমূল, তাদের জন্য টাটকা মাংসের প্রয়োজন ছিল। সেই জন্য কিন্তু ওলন্দাজরা এই কৃষিকাজ এবং গবাদি পশুর খামারে জড়িয়ে পড়ে। আবার এই কৃষিকাজে জড়িয়ে পড়ে দিকে ওদেরকে বলা হতো বোর বলা হতো। আবার পরবর্তীতে এখানে কিন্তু ফরাসিরা যায়, জার্মানিরা যায় ওলন্দাজদের সাথে। এবং এই ওলন্দাজদের মাধ্যমে কিন্তু কি বলা যায়, আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের উৎপত্তি হয় বলা যায়। শ্বেতাঙ্গদের মাধ্যমে কিন্তু প্রথম বর্ণবাদে কি ঘটে, উৎপত্তি ঘটে। এখন আমি যেটা দেখব যে কিভাবে এখানে একটা দেখা, আরেকটা লেখা আছে 1910 সালে 10 খ্রিস্টাব্দে মে মাসে ব্রিটিশ পার্লামেন্ট দক্ষিণ আফ্রিকায় কয়েকটা প্রদেশ ছিল, প্রজাতন্ত্র, কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল, অরেঞ্জ রিভার স্টেট, এই চারটা মিলে যেটা তৈরি করে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। কত সাল? 1910 খ্রিস্টাব্দে। আবার 1910 থেকে 1978 পর্যন্ত এই এলাকার, এই ইউনিয়ন অফ সাউথ আফ্রিকার যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা সবাই কিন্তু বোর ছিল। মানে কৃষি, মানে যাদেরকে আমরা কি বলছি, আফ্রিকান বলছি, তারা কিন্তু ওই শতাংশ ছিল, বোর ছিল। এমন তাহলে আমরা এখন দেখি আমরা এই বর্ণবাদের যে উৎপত্তি কিভাবে হলো। তার মানে বর্ণবাদ সম্পর্কে যে তথ্য পাওয়া যায় পর্যন্ত, সেখানে দেখা যায় ওলন্দাজগণ দক্ষিণ আফ্রিকা প্রথম যখন কলোনি প্রতিষ্ঠা করে, তখন থেকে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে কি একটা বিভক্ত করার ব্যাপারে ওরা চেষ্টা করে প্রথম থেকে। এবং এই কলোনি গড়ে তোলার ব্যাপারে যিনি নেতৃত্ব দেন তৎকালীন সময়, একজন ওলন্দাজ
একজন মানে কি বলা যায় ডাচ ইস্ট ইন্ডিয়া তোমরা জানো এই কোম্পানির একজন প্রতিনিধি ছিলেন, তার নাম ছিল জন ভ্যান রাইবিক। উনি কিন্তু একটা ছোট দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান এবং পৌঁছানোর পর থেকে কিন্তু যারা স্থানীয় কৃষ্ণাঙ্গ ছিল তাদের কাছ থেকে নিজেদের পৃথক রাখতে যথাসাধ্য চেষ্টা করেন। টার্গেটই ছিল তাদের সাথে আমার মিশব না। উনি কত সালে চান? 1652 খ্রিস্টাব্দে। এখানে জেনে রাখা দরকার পঞ্চদশ শতকের শেষ দিকে কিন্তু কি হয়, এই ওলন্দাজরা আমরা বলতে পারি দক্ষিণ আফ্রিকায় বা আফ্রিকাতে প্রবেশ করে। আবার 1652 খ্রিস্টাব্দে যায় কেপ এলাকায়, যেটাকে বলে কেপ কলোনি, যেটাকে বলা হচ্ছে। আমার এটার কারণ ছিল যে ওলন্দাজ আমরা দেখি যে ওলন্দাজ যেটা বলা নেদারল্যান্ড যেটাকে আমরা বলছি, আবার এটা কি করে তারা মনে করতো যে খ্রিস্টান জগতের বাহিরে মানে খ্রিস্টানদের বাহিরে এবং আরেকটা ছিল তাদের মধ্যে ওলন্দাজদের মধ্যে ক্যালভিন বা তোমরা জানো যে 16 শতকে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়, যিনি নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার। তার নাম ছিল প্রোটেস্ট্যান্ট মতবাদ যেটা বলে, পরন্ত আরেকজন ছিল ক্যালভিন যার মতবাদকে বলে ক্যালভিনবাদ, আরেকজন নাম ছিল জুইংলি যার মতবাদ জুইংলিবাদ বলা হয়। এবং এই ক্যালভিনবাদ অনুযায়ী কৃষ্ণাঙ্গরা কিন্তু মনে করা হতো তারা নিচু জাতি। আবার বিশেষ করে রাইবিক নিজেই বলেন কালোরা হলো দুর্গন্ধময় কুকুর হিসাবে কৃষ্ণাঙ্গদের উনি আবিত করতেন। তার বিশ্বাস ছিল মানে শ্রেষ্ঠত্বের সূচনা হয়েছে কাদের মধ্যে থেকে? খ্রিস্টানদের মধ্যে থেকে এবং ক্যালভিনবাদের মধ্যে থেকে। এবং এই যে বিশ্বাসটা ছিল যে ক্যালভিয়ার মধ্যে রাইবিকের মধ্যে, সেজন্য উনি প্রথম কেপ কলোনিতে যখন বসতি স্থাপন করেন প্রথম থেকে উনি চেষ্টা করেন কৃষ্ণাঙ্গদের কাছ থেকে শ্বেতাঙ্গদের কি রাখা, দূরে রাখা, পৃথক রাখা। এবং এই ওলন্দাজদেরকে নিয়ে কি বলা যায় প্রথমে কেপ কলোনিতে কলোনি গড়ে ওঠে। এবং এই ওলন্দাজ অধিবাসীরা প্রথম কি করতো, স্থানীয় অধিবাসী যারা ছিল, স্থানীয় অধিবাসী কারা, স্থানীয় আফ্রিকান যারা ছিল তাদের কাছ থেকে গবাদি পশু কিনতে শুরু করে। এবং তারপর কি করে গবাদি পশুর জন্য চারণভূমি যেখানে ওরা বিচরণ করবে গবাদি পশু, স্থানীয়দের কাছ থেকে কি হয় কৃষির জমি অনেক জমি দখল করে। এবং এর ফলে কিন্তু স্থানীয়দের সাথে তাদের কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। আবার এর সূত্রপাত হলো আবার কিন্তু এখানে জয়লাভ করে কারা, এই শ্বেতাঙ্গরা। ওলন্দাজরা কিন্তু শ্বেতাঙ্গ ছিল, তারাই কিন্তু জয়লাভ করে। আবার আস্তে আস্তে কিন্তু এই ওলন্দাজদের দেখা দিকে অন্যান্য ইউরোপিয়ানরা খামার এবং কৃষিকাজে খামার গড়ে তোলে। আবার এই সমস্ত খামারে কিন্তু প্রথম শ্রমিক হিসাবে যারা যোগ দেয় তারা কারা ছিল, বেশিরভাগ ছিল কৃষ্ণাঙ্গ। আবার কেন কৃষ্ণাঙ্গ বেশিরভাগ ছিল, তাদেরকে কিন্তু মজুরি কম ছিল এবং তারা কিন্তু অদক্ষ ছিল। এই অজুহাতে কিন্তু তাদেরকে কিন্তু কি করতো, মজুরি কম দেওয়া হতো। এবং কারণ তাদের কাছ থেকে কিন্তু অনেক জমি জমা কেড়ে নেওয়া হয় এবং তখন বাধ্য হয়ে তারা কিন্তু এই সমস্ত খামারে কৃষিকাজে কিন্তু সম্পৃক্ত হয়। এবং পরবর্তীতে 1662 খ্রিস্টাব্দে রাইবেক কিন্তু কি করেন, দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন। এবং দক্ষিণ আফ্রিকা ত্যাগ করলে কিন্তু এবং উনি যে সমাজ ব্যবস্থা এখানে গড়ে তোলেন, তারা কিন্তু নিজেদেরকে কি মনে করতো, কৃষ্ণাঙ্গ থেকে কিন্তু উঁচু পর্যায়ে মনে করতো। এবং মনে করতো কৃষ্ণাঙ্গরা হলেন অসভ্য জাতি, ওরা বর্বর জাতি। সেজন্য কিন্তু পরবর্তী কিন্তু আরো নতুন নতুন কেপ এলাকার নতুন নতুন 1662 খ্রিস্টাব্দের পরে নতুন নতুন কিন্তু কি গড়ে ওঠে, গ্রাম গড়ে ওঠে এবং কৃষি খামারও কিন্তু গড়ে ওঠে। এবং আমরা দেখি যে 1708 খ্রিস্টাব্দের দিকে এই সময় মানে বলা হয় যে 1685 সাল পর্যন্ত মানে রাইবেকের পরে যে 125টা ওলন্দাজ পরিবার এখানে কিন্তু স্থায়ীভাবে আবাস স্থাপন করে, 125টি পরিবার, এটা একটা হিসাব। এবং 1700 খ্রিস্টাব্দে মানে বলা যায় ওই সময়ের মধ্যে মানে 1800 প্রায় 1700 জন শ্বেতাঙ্গ ওইখানে কিন্তু বসতি স্থাপন করে। এখানে পুরুষ এবং মহিলা মিলে ওইখানে বসতি স্থাপন করে, কেপ কলোনিতে বসতি স্থাপন করে। এবং এছাড়া এদের মধ্যে কিন্তু ওলন্দাজ ছাড়া পরবর্তীতে কার আসে, ফরাসি, জার্মানরা কিন্তু
এখানে এসে বসতি স্থাপন করে। আবার এই ফরাসি, এই জার্মান, এই ওলন্দাজের মধ্যে যে সংস্কৃতির মিশ্রণ, ওরা এই পরবর্তীতে নাম হয় কি আফ্রিকান হিসাবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি তোমাদেরকে বর্ণবাদের উৎপত্তি, কিভাবে এটার উৎপত্তি, আবার কি কি আইন করা হয়, আবার পরবর্তীতে কিভাবে এটা প্রতিরোধ করা হয় সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।